নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কেজি ট্রাভেলার্সের স্টোরি টেলিং বিভাগের আজকের নিবেদন তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। গল্পের লেখক স্বনামধন্য চিত্র পরিচালক ও সাহিত্যকার সত্যজিৎ রায় মহাশয়। গল্প পাঠে আমি জয়শঙ্কর সিরা। তো শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের ছোট গল্প তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক। কই সব কই, বললেন তারিণী খুড়ো। সব্বাইকে খবর দে, নইলে গল্প জমবে কি করে। আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে বুড়ো, এই এসো পড়ল বলে। তাহলে এই ফাঁকে চাটা বলে দে। বললাম, তা বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা। ভেরি গুড। মিনিট তিনেকের মধ্যেই ন্যাপলারা এসে পড়ল। বলল ম্যাজিক দেখতে গিয়েছিল, অর্ণব দ্বীপেট, খুব ভালো লেগেছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি। আমি কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্যই তোরা তখনও জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? ন্যাপলা জিজ্ঞাসা করল। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না, পশ্চিমের লোক। বছর 25 আগের কথা। খুব নাম করেছিল। ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি। যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারই করতে যাব কেন। তবে এ দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন, তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রিডিং। সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা। জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কি না, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে এক ধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। এই খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই। তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমি আর নিজেরও একটু শখ ছিল দু একটা। সে কথা শুনে ভদ্রলোক বোধহয় আরও খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি না, বেশ বনেদি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোপ টিকালো, নাক আর চোখ দুটো যাকে বলে দেদীপ্যমান। ওরকম জল জল এ চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়ো কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে। এইটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব। এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখন অবশ্যই আর কাজ টাজ করেন না। বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেইখান থেকে হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন বুড়োদের কোম্পানি নাকি ওর ভালো লাগে না। খুড়ি অবশ্য বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওর নেই। চায়ের পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটোখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রাম আমিই করতাম। আসছে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলো। বললাম, শুনিনি। চমকলাল বললেন, ফৈজিবাদ থেকে 56 মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে,
আমি বললাম, হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, বললেন চমকলাল। সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি। তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে। দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে। রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম। 7 দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লটবহর নিয়ে একটা বিশেষ দিনে ফৈজাবাদ পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার মধ্যে একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলুম। ফৈজাবাদে রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডিবেকার গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করলুম। তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন, ছেলেবেলা থেকেই ম্যাজিকের শখ। প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয়। সেখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম 2 দিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারা সুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যাবেলা শো। স্টেজটা একবারে ভালো করে দেখে নিলুম। সব ঠিকই আছে। 800 লোক ধরে থিয়েটারে। হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানকার লোকে যে এই জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবেভাবেই বুঝতে পারছিল। ম্যাজিকের অ্যাঙ্কর দেয় কখনো শুনেছিস? কখনো? তারাপুরেও তা হয়েছিল। একই ম্যাজিক 2 বার করে দেখাতে হলো। সব শেষে এলো থট রিডিংয়ের খেলা। 4-5 জন লোকের বিষয় আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, আমি এবার হিজ হাইনেসের সম্পর্কে কিছু বলতে চাই। আশা করি তার কোনো আপত্তি হবে না। রাজা একটু যেন উসখুস করে তারপর বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলাইজড করে নিলেন রাজাকে বাছাই করার জন্য। তারপর বললেন, তারপর চলল রাজার সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল। বাঁচার কোনো আশা ছিল না। শেষে একটা ফকিরের ঝাড়ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হলো যে তিনি 2 হাতেই লিখতে পারেন। এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব নাম ডানকান কুক বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন সেটি যদি একবার সকলকে দেখান তাহলে আজকে সন্ধ্যার আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে। আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সভায় উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতে পারছি মহামূল্য কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তির কথা জাদুকর বলছেন সেটা আমি কখনো কাউকে দেখাই না, কিন্তু আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ আমার জন্মতিথি, তাই জাদুঘরের অনুরোধ আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিংয়ের খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা
তার হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবাই সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্ট্রেজ লাইটের আলোতে ঝলমল করছিল, সেটা একরকম মহামূল্য পাথর, রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়। কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সবাই হাততালি, চোটে কান পাতা যায় না। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রার ইনাম দিয়ে শোয়ের কাজটা সারলেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনা। কেন সেটা বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থট রিডিংয়ের জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, এত কি ভাবছ? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকা সৃষ্টি করছে। প্রথমত, এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, তার কারণ জানতে চাও? বললাম, খুব কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না, তোমার ধৈর্যচ্যুতি হবে না তো? মোটেই না। তবে শোনো, ওই যে পাথরটা দেখলে, সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারাসুন্দরীর মন্দিরের বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে। তার দুই ছেলে, বড় ছেলে সুরজ আর ছোট ছেলে চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে। গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারাসুন্দরী মন্দিরটা দেখতে পান এবং ওর ভাইকে দেখান। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন। সুরজ সিং ছিল সভ্যভব্য, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মরকতমণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারটা সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়। রাজা মহেন্দ্র সিং এই মরকতমণির বিষয় কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতো সিংহাসন পাওয়ার কথা বড় ছেলে সুরজ সিংয়ের। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সুরজ সিংয়ের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিংয়ের লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার সৎকারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো শ্মশানে। যারা সব যাত্রায় গিয়েছিল তা সকলেই সব ফেলে দিয়ে পালালো, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিংয়ের দেহে আবার প্রাণ ফিরে এলো। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমন হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিল, কারণ সুরজ সিংয়ের স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তকর মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন। কি হয়েছে সেটাও তিনি ঠিক করে বুঝতে পারলেন না। শ্মশানের কাছেই এক কুটির, সে কুটিরে থাকতো এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরজ সিংকে দেখেও চিনতেও পারলেন এবং
অনুকম্পাবশত তাকে কুটিরে আশ্রয় দিলেন। তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সুরজকে বুঝিয়ে বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক, এখনও তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়। তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশলাভ আছে। তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেবো। রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাইই হবে। সুরজ সিং রইল তান্ত্রিকের কাছে 1.5 বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল, সেটা হলো ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন। তারপর সুরজ একদিন সাধুকে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূরে গেল এবং নতুন পাওয়া জীবনে সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি। বললাম, সুরজ সিং আর চমকলাল তো একই লোক, তাই নয় কি? চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। আমি বললাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনার ওপর যে এত লোক এত অত্যাচার করলো, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করলো, তাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন? আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন, আমি তো মানুষ। তাহলে আর কি? তাহলে এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হলো তারা সুন্দরীর অলঙ্কারের মরকত। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল। সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুরে যাওয়ার আগে। সামান্য হাত সাফাইয়ের ব্যাপার, আর কি। আপনারা শুনলেন স্বনামধন্য চিত্র পরিচালক এবং ছোট গল্প লেখক সত্যজিৎ রায় মহাশয়ের লেখা তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক গল্প পাঠে আমি জয়শঙ্কর সিনহা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ারও করবেন। তার কারণ আপনাদের উৎসাহ ও প্রেরণাই আমাকে পরবর্তী কাজের প্রেরণা যোগাবে। ধন্যবাদ।